ডিয়ার স্টুডেন্টস, তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা থিওরি শেষ হয়েছে। আজকে ক্লাসটায় আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো এবং এই ক্লাসটা করার সময় তোমরা হাতের কাছে তোমাদের টেক্সট বুকটা অবশ্যই রাখবে, টেক্সট বুক, খাতা, পেন, এবং মাঝে মধ্যে পজ করে নিয়ে তোমরা কোন অঙ্ক করাচ্ছি আমি সেটা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, বইয়ে দেখে নেবে, মিলিয়ে নেবে, দিয়ে দাগ দিয়ে দেবে যে আমি কোন অঙ্কটা করাচ্ছি। আমি এক্সারসাইজ থেকে কিছু অঙ্ক করাবো, অঙ্ক করানোর পরে এক্সাম্পলও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমি বলে দেবো তোমরা কোনটা কোনটা করবে। তো আজকে আমি তোমাদের প্রবলেম সেট 1-এর 1 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি। আমি অঙ্কটা পড়ছি, আমার সামনেই বই রয়েছে। বলছে সমমান বিশিষ্ট দুটো বিন্দু আধান আছে সমমানের, এবং কি করছে, বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেমি দূরে থাকলে, বায়ু মাধ্যমে আছে পরস্পর থেকে 10 সেমি দূরে আছে থাকলে ওদের মধ্যে 50 মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে, আধান দুটির মান নির্ণয় করো। চলো খাতা পেনে দেখছি, প্রবলেমটা আমি আরেকবার বলে নেব খাতা পেনে। চলো দেখা যাক। অঙ্কটা যেন তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় তাই আমি একটা লাইন লিখে দিয়েছি, প্রবলেম সেট 1, প্রবলেম নাম্বার 1। প্রবলেমটা শুরু হচ্ছে এইভাবে: সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেমি দূরে থাকলে। আমি লিখে দিয়েছি এই কারণেই যে আমার কাছে যে বইটা আছে সেটা পুরনো বই, তোমাদের কাছে অনেকের নিউ এডিশনের বই থাকতে পারে, তখন প্রবলেম যেটা আমার কাছে 1 নম্বরে আছে সেটা তোমাদের কাছে 2 নম্বর বা 3 নম্বরে থাকতে পারে। তো খুঁজে বের করার সুবিধার জন্য আমি এই লাইনটা উল্লেখ করে দিয়েছি। প্রশ্নটা হচ্ছে সমমান বিশিষ্ট দুটো বিন্দু আধান আছে, বায়ু মাধ্যমে আছে, এবং এরা আছে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে। পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে রয়েছে দুটো বিন্দু আধান। এদের মধ্যে যে তড়িৎ বলটা কাজ করছে সেটা হচ্ছে 50 মিলিগ্রাম ওয়েট। এই দুটো বিন্দু আধান বায়ুতে আছে, পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করছে, এবং আধান দুটোর মধ্যে যে তড়িৎ বল কাজ করছে সেটা হচ্ছে 50 মিলিগ্রাম ওয়েট। তাহলে এটাকে এক কাজ করি, আমরা মিলিগ্রাম দিয়ে তো হবে না, গ্রামে নিয়ে আসি। তাহলে 50 × 10⁻³ এত গ্রাম ওয়েট। এটা হচ্ছে বলের অভিকর্ষীয় একক। তাহলে প্রকৃত বলে বা বলের পরম এককে নিয়ে আসবো আমরা 50 × 10⁻³ অভিকর্ষীয় ত্বরণ 980 দিয়ে গুণ করব। তাহলে গ্রাম ওয়েট থেকে এটা হয়ে যাবে বলের পরম একক ডাইন। আমার প্রশ্নটা হচ্ছে এখানটায় যে আধান দুটির মান কত, আধান দুটির মান কত। তাহলে ধরে নেব প্রতিটি আধানের মান। এখানে আমি সংক্ষেপে লিখেছিলাম, তোমরা এখানে লিখবে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, কমা F = এত দিয়ে ইউনিট চেঞ্জ করে নিলাম। তারপর আমরা লিখব এখানে, ধরি সমমানের আধান দুটির প্রতিটি হলো QESU। আমরা CGS ইউনিটে করব, কারণ এখানে 10 সেন্টিমিটার দিয়েছে, আর এখানে মিলিগ্রাম ওয়েট, যেখান থেকে আমরা গ্রাম ওয়েট বা না ডাইনে এসেছি, CGS ইউনিট আছে, CGSে করি। তাহলে এখানটায় আমাদের 1/4πε লাগবে না। তাহলে আধান দুটির মধ্যবর্তী এখন বল কত হবে, কুলম্বের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে কুলম্বের সূত্র যদি প্রয়োগ করি তাহলে F যদি আমি ইউজ করেছি একবার, F না লিখে F' লিখব। তো F' = Q1 × Q2/r²। তার মানে হচ্ছে আমার Q²
আর বলতে হচ্ছে ওইখানটায় 10 এর স্কোয়ার, এত ডাইন, এটাও হবে ডাইন কারণ সিজিএসে করছি বলে। এত ডাইন বল কাজ করছে বা ক্রিয়া করছে আধান দুটির মধ্যে। আবার প্রশ্নানুযায়ী আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে এটা। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী আমি লিখব কিউ স্কোয়ার বাই 10 স্কোয়ার ইজিক্যাল টু হবে আমার 50 ইন্টু 980 ইন্টু 10⁻³ और কিউ স্কোয়ার ইজিক্যাল টু হবে 5 ইন্টু 98 এই দুটোর জন্য ইন্টু 10⁻⁻1 করে দিলাম, এটা 100 আসছে, একটা দুটো জিরো আউট হয়ে গেছে, এটার জন্য আবার এখানে আসবে 10 স্কোয়ার মানে 100 আসবে। তার মানে আলটিমেটলি হচ্ছে এটা 5 ইন্টু 98 ইন্টু 10, এদিকে স্কোয়ার আছে দেখতে পাচ্ছ, তাহলে 5 ইন্টু এটা হচ্ছে 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 5, তাহলে অর কিউ ইজিক্যাল রুট করবো, রুট মানে হচ্ছে তোমার দুটো থেকে একটা করে নিয়ে নাও, 5 ইন্টু 2 ইন্টু 7 ইজিক্যাল টু 70 ESU। তাহলে এই যে এখানে সমমানে যে দুটো আধান, সে আধান দুটির প্রতিটি মান হচ্ছে 70 ESU, এটা হচ্ছে অ্যান্সার। শেষে এখানে কনক্লুশন দিয়ে দিতে হবে যে অতএব সমমানের আধান দুটির প্রতিটির মান হচ্ছে 70 ESU। আমি বেছে বেছে কয়েকটা প্রবলেম করে দেব, তারপর তোমাদের টাস্ক থাকবে যে প্রবলেমগুলো আমি করব না প্রবলেম সেটের, সেই প্রবলেমগুলো তোমাদের কিন্তু খাতা পেন ধরে করতে হবে। তোমরা যখন পারবে না আটকাবে সেটারও ফিডব্যাক আমাকে জানাবে, আমি নিশ্চয়ই বলবো। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5টা আমি পড়ছি। ইলেকট্রনের আধান ই এবং ভর এম। একটি ইলেকট্রনের আধান বলছে ই এবং ভর বলছে এম। আমি তোমাদের প্রবলেমটা দেখাচ্ছি, প্রবলেমটা দেখো। দেখতে পাচ্ছ প্রবলেম নাম্বার 5, ইলেকট্রনের আধান ই এবং ভর 5, এটি ZE আধানযুক্ত নিউক্লিয়াসের চারদিকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, ইলেকট্রনের বেগ কত হবে? চলো খাতা পেনে যাওয়া যাক। তাহলে ধরে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে যে আধান আছে সেটা হচ্ছে ZE নিউক্লিয়াসের আধান, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যাটা হচ্ছে Z বা প্রোটন সংখ্যা হচ্ছে Z, আর এক একটি প্রোটনের আধান হচ্ছে E। তাহলে এই নিউক্লিয়াসের মোট আধান হচ্ছে ZE। এর চারপাশে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথ, এটা আমি শো করে দিই, যেটা হচ্ছে আর। এই আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে একটি ইলেকট্রন আবর্তন করছে, এটা হচ্ছে সেই ইলেকট্রন আবর্তন করছে, এর ভর হচ্ছে এম এবং আধান হচ্ছে ই। প্রশ্ন হচ্ছে এই ইলেকট্রনটার বেগ কত হবে? তো তাকাও এখানে, প্রশ্নটা হচ্ছে যে এই ইলেকট্রনটাকে এই বৃত্তাকার পথে ঘুরতে সাহায্য করছে কে? আমরা জানি যে কোনো বস্তু বা বস্তু কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে তার বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়, এবং এক্ষেত্রে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল। তাহলে কুলম্বের সূত্রানুযায়ী এই নিউক্লিয়াস এবং এই ইলেকট্রন এই দুটোর মধ্যে ক্রিয়াশীল যে তড়িৎ বল F, সেটা হচ্ছে আমি সিজিএসই করছি, F ইজিক্যাল টু Q1 মানে এর আধান ইন্টু Q2 মানে এর আধান বাই ডিস্ট্যান্স এর স্কোয়ার মানে ব্যাসার্ধের বর্গ। আবার এটা কিন্তু হচ্ছে এর উপরে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল, এবং এই বলটাই ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগাচ্ছে। তাহলে এর ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত লাগবে? F ড্যাশ
ইজিক্যাল টু হবে এম ভি স্কোয়ার বাই আর। এম হচ্ছে এর ভর, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, ভি হচ্ছে এর বেগ। আমরা কিন্তু এগুলো লিখে লিখে করতে হবে, আমি কিন্তু কিছুই লিখছি না। আমরা এখানে প্রথমে ধরে নেব, ধরি ইলেকট্রনটির বেগ ভি, তাহলে অতএব প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কমা এফ ইজিক্যাল টু, এখানে লিখব কি ইলেকট্রনটির উপর নিউক্লিয়াসের দরুন ক্রিয়াশীল তড়িৎ বল কমা এফ ইজিক্যাল টু, তাহলে এর উপর ক্রিয়াশীল তড়িৎ বল লিখলাম, ইলেকট্রনটির বেগ ধরলাম, প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের রাশিমালাটা লিখলাম। তারপর আমরা লিখব এখানটায় যে এই স্থির তড়িৎ বলটি নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে, অর্থাৎ এফ ড্যাশ ইজিক্যাল টু এফ বসিয়ে দাও। তাহলে এম ভি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু জেড ই ইন্টু ই বাই আর স্কোয়ার। আমার কী বের করতে বলা হয়েছিল, ইলেকট্রনটির বেগ কত হবে। তাহলে और एम ভি স্কোয়ার ইজিক্যাল টু জেড ই স্কোয়ার বাই আর, বোথ সাইড একটা করে আর কেটে গেছে, और ভি স্কোয়ার ইজিক্যাল টু হবে জেড ই স্কোয়ার বাই এম আর। জেড লেখার সময় ডিয়ার স্টুডেন্টস তোমরা পেটটা কেটে দেবে, কারণ হচ্ছে অনেক সময় আমরা যদি 2Z লিখি 2Z, অনেক সময় তাড়াহুড়ো করে লিখতে গিয়ে অনেক সময় এরকম হয়ে যেতে পারে, ফলে কোনটা 2 কোনটা Z বোঝা যাবে না, তাই এটা সায়েন্টিফিক একটা কজ যে Z লিখে পেট কাটতে হবে। নেক্সট, অতএব ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু রুট ওভার জেড বাই এম আর, এটাই হচ্ছে ইলেকট্রনটির ঘূর্ণনের বেগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 হচ্ছে তোমার একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, 2 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। সেই সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 3 রকম আধান আছে, পরিমাণের দিক থেকে 3 রকম আধান আছে। একটা হচ্ছে ধনাত্মক 10 মাইক্রোকুলম, একটা ধনাত্মক 20 মাইক্রোকুলম এবং অপরটা হচ্ছে ঋণাত্মক -20 মাইক্রোকুলম। চলো অঙ্কটা তোমরা দেখে নাও একবার। প্রবলেম নাম্বার 7, 3টি আধান প্লাস 10 কুলম প্লাস 10 মাইক্রোকুলম প্লাস 20 মাইক্রোকুলম এবং -20 মাইক্রোকুলম 2 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। ইমাজিন করতে পারছো ছবিটা কেমন হবে। আধানগুলি বায়ু মাধ্যমে অবস্থিত ধরে +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের রাশিমালা নির্ণয় করো। তাহলে বিষয়টা যেটা হলো, আমি একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, 2 সেমি 2 সেমি 2 সেমি, এ বি সি, 3টে ভার্টেক্স বা 3টা শীর্ষবিন্দু। এখানে আমি নিলাম +10 মাইক্রোকুলম, আর আছে +20 মাইক্রোকুলম, আর একটা আছে
-20 মাইক্রোকুলম। আমার নির্ণয় করতে হবে এই +10 মাইক্রোকুলম আধানের উপর কত তড়িৎ বল কাজ করছে বা ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, একবার আমরা এই বি বিন্দুতে +20 মাইক্রোকুলম আধানের দরুন এর উপর ক্রিয়াশীল বল নির্ণয় করব, তারপর এর দরুন করব, তারপর ভেক্টর অ্যাপ্লাই করে নিয়ে লব্ধি নির্ণয় করব। তাহলে +20 মাইক্রোকুলম আধানের দরুন +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বল F1 = এটা যদি কুলম বলছে তাহলে আমরা এসআইতেই করি 1/4 পাই এপসিলন নট, কারণ এটা বায়ু মাধ্যম আছে বলে দেওয়া হয়েছে, বায়ু মাধ্যমে সব কিছু আছে, ইন্টু কিউ1 বলতে এটা 20 মাইক্রোকুলম বলেছে, কুলম করে নিই, ইন্টু 10⁻⁻6, এটা কিউ1 হলো। কিউ2 হচ্ছে এটা, তাহলে 10 × 10⁻⁻6, কিউ1 × কিউ2 দিলাম, বাই r²। ডিস্ট্যান্সটা হচ্ছে তোমার সেন্টিমিটারে রয়েছে, 2 সেমি, এটা মিটার করব, 2 × 10⁻⁻2 সেন্টিমিটার মিটার করলাম, তার হোল স্কোয়ার, পাশে দেব নিউটন। আমরা একটু সিম্পলিফিকেশন করে নেব। এর মানটা তোমরা নিশ্চয়ই মনে রেখেছো, 1/4 পাই এপসিলন নট, এর মানটা তোমাদের মনে রাখতে হবে 9 × 10⁹ ইন্টু, তাহলে এখানে 212 আর 10⁻⁻12 আবার ইন্টু 100, তাহলে 10⁻10 বাই 224 × 10⁻4, তাহলে এটা কাটছে = 9/2, মানে একবারে করে দিই 4.5 × 10⁹, আর ইন্টু এখানে চলে যাচ্ছে ইন্টু 10⁻⁻6 নিউটন, আলটিমেটলি 4.5 × 10⁻³ নিউটন, মানে হচ্ছে 4500 নিউটন। এর অভিমুখটা কোন দিকে হবে তাকাও, দুটোই হচ্ছে ধনাত্মক, কিন্তু এটা বেশি এটা কম বলে এই ডিরেকশন হবে এই দিকটায়, মানে তোমার চলে যাবে এটা এই ডিরেকশন, এটা হচ্ছে F1। তাহলে এর অভিমুখ মানে এর বলতে F1 এর অভিমুখ BA বরাবর। এবার আমরা দেখব এই আধানটার দরুন এর উপর কত বল প্রযুক্ত হবে। দেখো, এটাও ছিল 20-10, এটাও 20-10, এটা ডিস্ট্যান্স 2 সেমি, এটারও ডিস্ট্যান্স 2 সেমি, ফলে এই আধানের দরুন এর উপর যতটা বল প্রযুক্ত হয়েছিল এই আধানের দরুনও এর উপর ততটা বলই প্রযুক্ত হবে। তাহলে এখানে লিখব, আমরা সরাসরি লিখব অনুরূপে -20 মাইক্রোকুলম আধানের দরুন +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বল F2 = 4500। ডিয়ার স্টুডেন্টস, মাঝখানে একটা কল আসার দরুন একটু ডিস্টার্ব হয়ে গেছে হয়তো, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক তাহলে এই যে বলটা F2, এই বলটার অভিমুখ কোন দিকে হবে। তাহলে এর অভিমুখ
তাকাও ছবির দিকে। এখানে যেমন দুটোই ধনাত্মক ছিল, তাহলে বেশি থেকে কমের দিকে হয়েছিল। এখানে একটা প্লাস একটা মাইনাস। যদি আমরা নিউমেরিক্যালি ভাবি উইথ সাইন, তাহলে এর তুলনায় কিন্তু এটা ছোট, +10 আর -20, তাহলে ডিরেকশনটা হবে এই দিকটায়। তাহলে এর অভিমুখ AC বরাবর। তাহলে এদিকে আমি পেলাম F2, এই ডিরেকশানে F2, এই ডিরেকশানে F1, এই দুটো লব্ধি নির্ণয় করব। তাহলে এই দুটো ভেক্টর F1 আর F2 এর মধ্যবর্তী কোণ কত হবে? এর উপর এটা ছিল সমবাহু ত্রিভুজ, মানে 60 মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এবার ভেক্টর যোগের সামন্ত্রিক সূত্র অ্যাপ্লাই করব। এই যে লব্ধি বল F কেটেই দিই এটা, √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 ইন্টু cos 120 ডিগ্রি। তোমাদের মনে আছে নিশ্চয়ই R √A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB cos থিটা ইজিক্যাল টু √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos 120 মান -12, 2 কেটে দাও, ইজিক্যাল টু √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মাইনাস F1 F2। পরের পাতায় আমরা যাব, তার আগে যেটুকু জায়গা আছে আমরা ব্যবহার করে নিই। যেহেতু F1 আর F2 সমান, উভয়েরই মান আমরা পেয়েছি 4500 নিউটন, 4500 নিউটন। তাহলে এটাকে আমরা স্কোয়ার করে নিতে পারি, যেহেতু F1 আর F2 ইজিক্যাল সমান। তাহলে এই জায়গায় F1 স্কোয়ার বা F2 স্কোয়ার কিছু একটা লিখে নাও, যেহেতু F1 ইজিক্যাল টু F2। পরের পাতায় যাই। তাহলে লব্ধি বল F ইজিক্যাল টু আলটিমেটলি ওখানে আমরা যেটা পেয়েছিলাম F1 স্কোয়ার, আর এটা কেটে যাবে, তাকাও এটা কেটে দিই, বা এটার সাথে এটাও কাটতে পারো, কোনো প্রবলেম নেই। তার মানে থাকছে F2 স্কোয়ার অনলি, মানে √4500 এর স্কোয়ার, তার মানেই হচ্ছে 4500 নিউটন। দিস ইজ দ্য অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটায় একটু ডিস্টার্ব হচ্ছে আমার, বারবার করে কল চলে আসছে, কারণ আমার ভাই ভগ্নিপতি একটু ট্রিটমেন্টের জন্য বাইরে গেছে হায়দ্রাবাদে। ওরা এই মুহূর্তে হায়দ্রাবাদে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজিস ওখানে রয়েছে। ওখান থেকেই বারবার করে কল টল আসছে বলে একটু ক্লাসটা আরও ডিস্টার্ব হচ্ছে। তবু আমি চেষ্টা করছি তোমাদের ক্লাসটা চালিয়ে যাওয়ার, ঠিক আছে? এবার আমি তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। তড়িৎ দ্বিমেরুর চ্যাপ্টারটা, যে টপিকটা, তার অন্তর্গত প্রবলেম নাম্বার 18। তোমরা একটু প্রবলেমটা দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটায় একটু ডিস্টার্ব হচ্ছে আমার, বারবার করে কল চলে আসছে, কারণ আমার ভাই ভগ্নিপতি একটু ট্রিটমেন্টের জন্য বাইরে গেছে হায়দ্রাবাদে। ওরা এই মুহূর্তে হায়দ্রাবাদে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজিস ওখানে রয়েছে। ওখান থেকেই বারবার করে কল টল আসছে বলে একটু ক্লাসটা আরও ডিস্টার্ব হচ্ছে। তবু আমি চেষ্টা করছি তোমাদের ক্লাসটা চালিয়ে যাওয়ার, ঠিক আছে? এবার আমি তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। তড়িৎ দ্বিমেরুর চ্যাপ্টারটা, যে টপিকটা, তার অন্তর্গত প্রবলেম নাম্বার 18।
তোমরা একটু প্রবলেমটা দেখে নাও। দেখতে পাচ্ছ পি মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এর মান দিয়েছে পি ইজিক্যাল টু 10⁻⁷। টোটালে দেখতে পাচ্ছ এই দ্বিমেরু ভ্রামক বিশিষ্টাটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে। মানে একটা তড়িৎ দ্বিমেরু যার দ্বিমেরু ভ্রামকের মানটা ভেক্টর আকারে দিয়েছে, ওটাকে অর্থাৎ সেই তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, এবং যে তড়িৎ ক্ষেত্রে রাখা আছে তার প্রাবল্য ই ইজিক্যাল টু দেওয়া হয়েছে, ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার। ভোল্ট পার মিটার মানেই হচ্ছে নিউটন পার কুলাম। তাহলে দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তোমরা জানো যে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে পি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে যদি স্থাপন করি, তাহলে তার উপরে যে টর্ক প্রযুক্ত হবে টাও, সেটা হচ্ছে পিই সাইন থিটা। টাও ইজিক্যাল টু পিই সাইন থিটা, যার ভেক্টর রূপ হচ্ছে পি ক্রস ই। এখানে আমরা জানি যে টর্ক টাও ইজিক্যাল টু হচ্ছে পিই সাইন থিটা। এর ভেক্টর রূপ যদি নিয়ে আসি আমি, তো টাও ইজিক্যাল টু পি স্মল পি ক্রস ই। তো আমাদের এই প্রশ্নে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, সেটা দিয়েছে 10⁻⁷ 5i প্লাস জে মাইনাস 2k, এবং তড়িৎ ক্ষেত্র ই ইজিক্যাল টু হচ্ছে 10⁻⁷ i প্লাস জে প্লাস কে ভোল্ট মিটার ইনভার্স এসআইতে। এখানে আবার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক দেওয়া নেই, এককটা দেয়নি। এককটা হবে তোমার কুলম্ব মিটার, কারণ পি ইজিক্যাল টু কিউ ইন্টু টোয়াইস এল, এটা তোমরা জানো। তাহলে এখন দেখা যাক, তাহলে আমরা টাও এর মানটা কী করে পাই। তাহলে টাও ইজিক্যাল টু, এটাকে আমরা এই 10⁻⁷টাকে প্রত্যেকে আমরা ভিতরে ঢুকিয়ে দেবো। 10⁻⁻ পি ক্রস ইটা আগে লিখে নিই, পি ক্রস ই। তাহলে ইজিক্যাল টু 10⁻⁻7 5 ইন্টু এটা দিয়ে মাল্টিপ্লাই করছি 10⁻⁷ i প্লাস 10⁻⁷ ইন্টু জে মাইনাস 2 ইন্টু 10⁻⁷ কে দিয়ে ক্রস। এটাকেও ঠিক একই রকমভাবে ভিতরে আমরা ঢুকিয়ে দেব। তাহলে 10⁻⁷ i প্লাস 10⁻⁷ জে প্লাস 10⁻⁷ কে, এখানে ধরল না বলে আমি নিচে লিখলাম। এবার আমরা এটাকে নিয়ে চলে যাব ডিটারমিনেন্ট ফরম্যাটে। আই জে কে, দেখো পি ক্রস ই থাকলে অবশ্যই কিন্তু পি ক্রস ই করতে হবে, আগে পি তারপরে ই বসাতে হবে, কখনোই আগে ই পরে পি বসাবে না। তাহলে 5 ইন্টু 10⁻⁷ এর আই বরাবর কম্পোনেন্ট বসালাম, যে বরাবর হচ্ছে 10⁻⁷, কে বরাবর হচ্ছে 2 ইন্টু 10⁻⁷। এবার এটাতে চলে এসো, এটা হচ্ছে শুধু 10⁻⁷, 10⁻⁷, 10⁻⁷। তারপর আমরা যেটা করব, আই মানে এটা আর এটা ঢেকে দাও, তাহলে এটা
মানে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এটা ইন্টু এটা করলে কত হয়ে যাচ্ছে 10⁻0 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 2, কারণ এটা এটা করলে 10⁻0 মানে 1 ইন্টু 2। এবার চলে আসি আমরা মাইনাস বসাবো, তারপর হবে জে, তাহলে জে মানে এটা 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 বাদ, তাহলে এটা ক্রস এটা, তার মানে হচ্ছে 5 মাইনাস এবার এটা 2, একবার প্লাস তারপরে মাইনাস আবার প্লাস কে, তা কে মানে এটা এটা বাদ, তাহলে এটা হচ্ছে 5 মাইনাস এটা মানে 1। তাহলে পরের পাতায় যাই, তাহলে আমরা পেলাম টাউ ইজিক্যাল টু, এখানে আমার লেফট সাইডে কিন্তু ভেক্টর টাউ আছে, ওটাই ইজিক্যাল টু দিয়ে চলে আসছে। আমি আরেকবার এখানে টাউটা লিখেই দিই, তাহলে টাউ ইজিক্যাল টু হচ্ছে মাইনাস আই, তারপরে এখানে হচ্ছে আমার 3, দেখতে পাচ্ছ এখানটায় এই জায়গাটায় হবে আমার 3J মাইনাস 3J, আর পাচ্ছি আমি প্লাস 4K। এবার আমি এর মানটা নির্ণয় করব, অতএব টাউ ইজিক্যাল টু √(-1 স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস 9 প্লাস 16 ইজিক্যাল টু √26। এর ইউনিট দিতে হবে, এর ইউনিটটা বসাবো আমরা, তোমরা ক্যালকুলেশন করে নেবে, কিছু একটা রেজাল্ট আসবে, ইউনিট হবে নিউটন মিটার। এই হলো তোমাদের এই অঙ্কটা, আমি বেশি বেশি কিছু অঙ্ক করে দিচ্ছি, মাঝখানের অঙ্কগুলো তোমাদের করতে হবে। নেক্সট প্রবলেম আমি করাচ্ছি তড়িৎ ফ্লাক্স ও গাউসের উপপাদ্যের উপর ভিত্তি করে। এখনকার যে প্রবলেমটা সেটা হচ্ছে, তোমরা দেখে নাও কারণ তোমাদের বই দেখতে হবে আবার। দেখো প্রবলেম নাম্বার 21, এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম্ব প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। এক্স অক্ষ বরাবর একটা প্রাবল্য কাজ করছে, আর ওয়াই জেড তলে অবস্থিত, চলো খাতা পেনে দেখাই, তোমরা অঙ্কটা দেখে নিয়েছো, খাতা পেনে দেখি। আমি 3টে অক্ষ নিলাম, তার মধ্যে এক্স অক্ষ নিলাম, এটাকে এইদিকে কাজ করছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, যেখানে ই ইজিক্যাল টু হচ্ছে 200 নিউটন পার কুলম্ব। আর এটাকে ধরলাম ওয়াই অক্ষ, এটাকে ধরলাম জেড অক্ষ। এবার এই ওয়াই জেড তল বলতে এটা, এই তলে 20 সেমি বাহু বিশিষ্ট একটা তল নিতে হবে আমাকে। 20 সেমি বাহু বিশিষ্ট আমি এর তল নিলাম, 20 সেমি, সব 20 সেমি, এই বর্গাকার তল। এই বর্গাকার তলের মধ্য দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স অতিক্রান্ত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখতে পাচ্ছ যে এই তলটা আর এই তড়িৎ ক্ষেত্রটা পরস্পরের লম্ব, অর্থাৎ এই তলের উপর যদি লম্ব অঙ্কন করি, সেই লম্বের ডিরেকশনটাও কিন্তু এই দিকেই হবে, যেটাকে বলি আমরা ডিএস এর ডিরেকশন, এটা হচ্ছে ই। তাহলে ডিএস এর যে ডিরেকশন, ডিএস এর ডিরেকশন বলতে তলের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের যে ডিরেকশন, তাহলে সেই ডিএস এর ডিরেকশন আর ই একই অভিমুখে পরস্পরের সমান্তরাল। তাহলে এই তল এক কাজ করি, এটাকে আগে আমরা ক্ষেত্রটা কত বের করে নিই। ডিএস ইজিক্যাল টু বলছে আমার 20 সেমি এর স্কোয়ার, তার মানে 20 ×
10⁻², এটা মিটার করে নিলাম, এর স্কোয়ার মিটার স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমার 400 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার, মানে হচ্ছে আমার 4 ইন্টু 10⁻⁻2 মিটার স্কোয়ার। আমি ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী ফাই ইজিক্যাল টু হচ্ছে ই ডট ডিএস। আমি এখানে ইন্টিগ্রেশন নিচ্ছি না, দরকার নেই, কারণ আমি ক্ষুদ্র তল নিচ্ছি না বা আমি পূর্ণ কোনো বদ্ধ তলও নিচ্ছি না যে আমি ইন্টিগ্রেশন করব। সরাসরি মানটা বসাবো, ই ডিএস কস 0 একই ডিরেকশনে আছে বলে। তাহলে ই এর মানটা বসে দিই 200, ডিএস এর মানটা বসে দিই 4 ইন্টু 10⁻⁻2, সাথে সাথে কিন্তু পাশে ইউনিটটা আমরা বসিয়ে দেবো। ইউনিট হবে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। ইউনিট কিন্তু কোনো অবস্থাতেই না ছুটে, ডিয়ার স্টুডেন্টস, তোরা মাথায় রাখবে। তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে 8, আর তো কিছু হলো না, এটা কেটে গেল, তাহলে 8 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। এটাই হচ্ছে ওয়াইজেড তলে অবস্থিত 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এটা হচ্ছে অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, আর একটা প্রবলেম আমি করাবো, তারপর তোমরা বাকি প্রবলেমগুলো করবে। তোমাদের প্রবলেমে যদি কল হয়, তাহলে কোনো প্রবলেম যদি হয়, কোনো সমস্যায় অঙ্ক করতে, তাহলে আমাকে আমার পার্সোনালি আমাকে তোমরা জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, গ্রুপে না জানিয়ে আমাকেও জানাতে পারো। তো এখনকার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে একটা ঘনক রয়েছে, ঘনক, ওই ঘনকের মধ্যে কিছু পরিমাণ আধান আছে, ফাঁপা ঘনক। তাহলে ওই ঘনকের যে চারপাশের তল, 6টা তল, সেই 6টা তলের প্রত্যেকটার মধ্য দিয়েই তোমার তড়িৎ ফ্লাক্স নির্গত হবে। তো বলছি এক একটা তলের মধ্য দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হবে। তো তোমরা জানো তড়িৎ ফ্লাক্স মানেই হচ্ছে তোমার বলরেখার সংখ্যা, আর সমগ্র তল দিয়ে কতটা নির্গত হবে তোমরা জানো যে ওই তলের অভ্যন্তরে যে পরিমাণ আধান আছে তার 1/ε গুণ। যদি বা বায়ু বা শূন্য স্থান থাকে তাহলে 1/ε0 গুণ। তাহলে আমি যদি ওই ঘনকটার সমগ্র তল দিয়ে নির্গত বলরেখার সংখ্যা জানতে চাই, তাহলে ওই তলের মধ্যে যে পরিমাণ আধান আছে সেই আধানকে 1/ε0 দিয়ে গুণ করব। এটা প্রবলেম নাম্বার 22। তাহলে এই হচ্ছে আমার সেই ঘনক। আমি একটু ড্রটা করে নিই। দেখো, বদ্ধতলের শেপ যেমনই হোক না কেন, সে তো বদ্ধতলই, তার ভিতরে যে আধানটা আছে সে আধানের দরুন নির্গত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু, বা নির্গত মোট বলরেখার সংখ্যা যাই বলো না কেন, সেটা হবে মোট আধান এর 1/ε গুণ। এখানে শূন্য স্থান যদি বলে তাহলে সেটা অবশ্যই ε0 বলবো। কিন্তু আমার এই প্রশ্নটাই, এই প্রবলেমটাই শূন্য স্থান বা বায়ু কিনা সেটা বলেনি। এই যে বায়ুর সঙ্গে প্রবলেম, এটাতে বায়ু বা শূন্য স্থান কী আছে না আছে মাধ্যমটা বলেনি। তাহলে খুব স্বাভাবিকভাবেই তুমি কিন্তু শূন্য স্থান ধরে নিয়ে কাজ করবে। এবং এখানে আধানটার মান বলেছে তোমার 12 মাইক্রোকুলম্ব ইন্টু 1/ε0। 12 মাইক্রোকুলম্ব, তাহলে 12 ইন্টু 10⁻⁻6 এত কুলম্ব। ε0 বা 1/ε0 এর মান কী করে পাবে? তোমরা জানো যে 1/4πε0 ইজিক্যাল টু 9 ইন্টু 10⁹। তাহলে 1/ε0 ইজিক্যাল টু হবে 4π ইন্টু 9 ইন্টু 10⁹। এই মানটা এখানে পুট করে দাও, 4π ইন্টু 9 ইন্টু 10⁹। এটা ক্যালকুলেশন করবে তোমরা, এই ইউনিট এখানে দিতে হবে না, এখানে তোমরা ক্যালকুলেশন করবে।
তড়িৎ ফ্লাক্সের যে ইউনিটটা আছে সেই ইউনিটটা তোমরা এখানে বসাবে, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স। ক্যালকুলেশন করে একটা মান পাবে, যে মানটা পাবে সেটা হলো নির্গত মোট তড়িৎ ফ্লাক্স এই 6খানা তল দিয়ে। প্রশ্ন হচ্ছে এক একটা তল দিয়ে কত নির্গত হবে, তাহলে 5 ড্যাশ ইজিক্যাল টু যা বেরোবে 1/6 ইন্টু 5, এটাকে 5 দিয়ে মানে 6 দিয়ে ডিভাইড করে দাও, এখান থেকে যা বেরোবে, তাহলে এতটাই হবে এক একটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। যদি এখানে এই ঘনকের অভ্যন্তরে যদি একটা তড়িৎ দ্বিমেরু থাকতো এটার পরিবর্তে, তার মানে এখানে কিউ হলে প্লাস কিউ হলে এখানে ধরো মাইনাস কিউ, এরকম একটা তড়িৎ দ্বিমেরু যদি থাকতো এই ঘনকের অভ্যন্তরে বা যে কোনো বদ্ধতলের অভ্যন্তরে, তাহলে ওই তল থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা, তড়িৎ ফ্লাক্সের সংখ্যা 0 হতো। কেন? কারণ এর অভ্যন্তরে মোট আধান কিউ মাইনাস কিউ এর এপসিলন, মোট আধানের 1/ε গুণ, তো মোট আধান 0 হয়ে যাচ্ছে ভিতরে। তাই কোনো তড়িৎ দ্বিমেরু যদি কোনো বদ্ধতলে অবস্থান করে তাহলে সেই বদ্ধতলের মধ্য দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স নির্গত হয় না। ডিয়ার স্টুডেন্টস, এইভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম করাতে জানি না তোমাদের কতটা অসুবিধা হবে, কিন্তু আমি বাধ্য হচ্ছি তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম করাতে, কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম ছাড়া এগোনো সম্ভব নয়। তোমাদের কাছে যদি কোনো টেস্ট পেপার বা কোনো প্রশ্ন বিচিত্রা থাকে তাহলে একবার দেখো যে ম্যাথমেটিক্যাল প্রবলেম এক একটা কোয়েশ্চেন সেটে কত মার্কসের আছে। ভালো রেজাল্ট করতে গেলে ম্যাথমেটিক্যাল প্রবলেম করতেই হবে। আর যেভাবে সময়টা পার হয়ে যাচ্ছে তাতে যদি ভাবি যে এখন থিওরিটা করিয়ে নিই পরে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করাবো, না, হবে না। যা পরিস্থিতি আমাদের এইভাবেই শিখতে হবে। তোমাদের আজকের এই ম্যাথমেটিক্যাল ক্লাস করাতেই গিয়ে আমারও অনেক সমস্যা হচ্ছে, ক্যামেরা ধরা, সেট করা, দেখানো। তো সেই জায়গা থেকে আমি তোমাদের বলছি তোমরাও একটু কষ্ট করো, বাড়িতে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করো। আমি বেশি বেশি কিছু করালাম, তোমরা কিন্তু এবার কন্টিনিউ করবে। প্রবলেম সেটটা অন্তত কমপ্লিট করো, প্রবলেম সেট 1টা, প্রবলেম সেট 2টা বেছে বেছে আমি আবার করাবো। আমাদের অবশ্যই প্রবলেম সেট 1 এবং প্রবলেম সেট 2 দুটোই আমাদের করতে হবে। আর সেই সাথে হর্স যেটা আছে, হর্সের কোনগুলো করবে কোনগুলো করবে না সেটা আমি তোমাদের একটা খাতা পেনে লিখে গ্রুপে দিয়ে দেবো, আজকে আর দিচ্ছি না। তোমরা করো প্রবলেম, কোনো প্রবলেম হলে আমাকে আমার নাম্বারে ব্যক্তিগতভাবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিও। সবাই ভালো থেকো, ওকে, বাই।